নমস্কার, আমি মুকুল মাহাতো। তোমাদের সবাইকে স্বাগত ভৈরব ডিফেন্স একাডেমিতে। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই যে সামনে আপকামিং ডাব্লিউবিপির যে ভ্যাকেন্সি বা কেপির ভ্যাকেন্সি বা যে এক্সাইজ কনস্টেবল বা পিএসসি ক্লার্কশিপের যে ভ্যাকেন্সিগুলো আসবে বা গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সিগুলো আসবে সেগুলো সম্বন্ধে নিশ্চয়ই তোমরা সবাই অবগত হয়েছো। বা সামনে যে পিএসসি তরফ থেকে যে ডাব্লিউবিসিএস এক্সাম কন্ডাক্ট করাবে সেই বিষয়গুলো সম্বন্ধে তোমরা অবশ্যই অবগত হয়েছো, বা অবগত না হয়ে থাকলে আমার এখান থেকে জেনে নাও যে সামনে আপকামিং মোটামুটি 50,000 ভ্যাকেন্সি আছে। তো এই যে ভ্যাকেন্সিটাকে টার্গেট করে আমি একটা তোমাদের ম্যাথ বিষয় নিয়ে একটা টার্গেট সিরিজ শুরু করতে চলেছি। যে এই টার্গেট সিরিজে মেনলি মোটামুটি 60টা ক্লাস হবে। তো এই 60টা ক্লাসে তোমাদের অঙ্ক যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতগুলো ম্যাথ হয়, বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি, আবগারি, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, রেল, এই যে সমস্ত এক্সামগুলো আছে এই সমস্ত এক্সামগুলোকে টার্গেট করে পুরো বেসিক থেকে একবারে অঙ্ক শুরু করব। তো এই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে বা ফলো করবে। এই ক্লাসগুলো ফলো করলে তোমাদের যে এখানে ম্যাথ রিগার্ডিং যে সমস্যাগুলো, আশা করি সেই সমস্যাগুলো সমস্ত সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ক্লাসে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আরিথমেটিকের পার্ট, এবং এই যে আরিথমেটিকের পার্ট একবারে পুরো বেসিক থেকে করানো হবে, পুরো জিরো থেকে একবারে হিরো পর্যন্ত। হ্যাঁ, তো আজকে যে তোমাদের চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের মেনলি কিছু কিছু কয়েকটা টপিক আছে যে জিনিসটা অবশ্যই তোমাদের জানা দরকার বা জানা উচিত। জানা যদি না জানা থাকে তো প্রত্যেকটা ক্ষেত্রে অঙ্কের এগুলো নিয়ে তোমরা সমস্যায় পড়বে। ঠিক আছে? তো চলো আজকে এই ক্লাসটা শুরু করা যাক, এবং শুরু করি। প্রথমে যদি শুরু করি, তো আমরা যে অঙ্কে যে সংখ্যা আছে সেই সংখ্যা তত্ত্ব নিয়ে প্রথমে আলোচনা করব। সংখ্যা তত্ত্ব লাইক যে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপরে মূলত সংখ্যা, অমূলত সংখ্যা। তো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা আলোচনা করব। তো প্রথমে শুরু করা যাক সংখ্যা তত্ত্ব। দেন আসবে নাম্বার, ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটের পর তারপরে তোমাদের আর যে বিভাজ্যতার যে রুলসটা আছে এই 3টা টপিক আজকে মেইনলি কভার করব। ঠিক আছে? তো প্রথমে শুরু করি সংখ্যা তত্ত্ব। সংখ্যা তত্ত্ব কি? সংখ্যা তত্ত্ব যদি দেখি, আমাদের যে যত ধরনের সংখ্যা আছে, পৃথিবীতে যত ধরনের সংখ্যা এক্সিস্ট করে, তো সেই সংখ্যাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তো এই সংখ্যাগুলোকে কয়টি ভাগে এবং কি কি ভাগে ভাগ করা যায়, তো সেগুলো প্রথমে দেখে নেব। হ্যাঁ, কি করব? সংখ্যা তত্ত্ব। প্রথমে শুরু করি সংখ্যা তত্ত্ব। প্রথমে আমরা থিওরি করব, দেন থিওরি করার পরে আমরা প্রত্যেকটা বিষয়ের থিওরি যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে প্র্যাকটিস করব। তো প্রথমে আগে থিওরি করব আজকে, তারপর কালকে থেকে প্র্যাকটিস সেট স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। প্রথমে কি দেখব? সংখ্যা তত্ত্ব। তো এই যে সংখ্যা তত্ত্ব যদি দেখি, তাহলে সংখ্যা তত্ত্বে আমরা মেনলি যতগুলো সংখ্যা আছে সংখ্যাকে দুটো ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে মূলত সংখ্যা, আর একটা হচ্ছে অমূলত সংখ্যা। প্রথমে কি বললাম? মূলত সংখ্যা। মূলত সংখ্যা। আরেকটা কি বললাম? একটা হচ্ছে অমূলত সংখ্যা। অমূলত অমূলত সংখ্যা। একটা কি বললাম? মূলত সংখ্যা, আর একটা হলো অমূলত সংখ্যা। মূলত সংখ্যা কি? মূলত সংখ্যা বেসিক্যালি সেই সংখ্যাকে বলা হবে যেসব সংখ্যাকে কি পিকিউ আকারে প্রকাশ করা যাবে। পিকিউ আকারে যদি বলি, কেমন পিকিউ আকার? যে আগে ডেফিনেশন দিই। ডেফিনেশন কি? যেসব মূলত সংখ্যা কাকে বলা হয়? যেসব সংখ্যা যেসব যেসব সংখ্যাকে 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 পি বাই কিউ আকারে আকারে প্রকাশ করা যাবে। হ্যাঁ, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তাদের মূলত সংখ্যা বলে। তাদের কি বলে? মূলত সংখ্যা বলে। হুম। তো উদাহরণ যদি দিই, তাহলে উদাহরণ কি হবে? উদাহরণ যদি বলি 2/3, 3/4, তারপরে হচ্ছে 5/7। এই সব সংখ্যাগুলো কি? এগুলো সব হচ্ছে মূলত সংখ্যা। হ্যাঁ, তারপরে অমূলত সংখ্যা যদি দেখি, তাহলে অমূলত সংখ্যা কি কি হয়ে যাবে? অমূলত সংখ্যা হচ্ছে যেসব সংখ্যা অসীম এবং অপুনরাবৃত্তীয়। মানে মানে কি? চলো আগে ডেফিনেশনটা দিই, তারপরে বলছি। যেসব সংখ্যা
যে সব সংখ্যা অসীম অসীম এবং অসীম এবং অপুনর্বৃত্তীয় অপুনর্বৃত্তীয়, ঠিক আছে। যেসব সংখ্যা কি অসীম এবং হচ্ছে অপুনর্বৃত্তীয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। অসীম এবং অপুনর্বৃত্তীয় বলতে কেমন? যেমন ধরে নাও যে 3.1, 2, 3, 4, 6, 7, 8, ঠিক আছে, এইভাবে চলতে থাকলো। আবার মনে করো যে 4, 5, 3, 5, 3, 2, 1, এইভাবে হচ্ছে চলতে থাকবে। মানে এটা কি অসীম ভাবে চলতে থাকবে এবং অপুনর্বৃত্তীয়। অপুনর্বৃত্তীয় কেন? কারণ কি পুনর্বৃত্তীয় যদি দেখি তাহলে হচ্ছে 1, 2, 3, আবার কি আসবে 1, 2, 3, এভাবে যে পুনর্বৃত্তীয় কি এখানে 3টা, এখানে 3টা, তারপর আবার 3টা, এইভাবে 3টা যদি চলতে থাকে সেটা হচ্ছে পুনর্বৃত্তীয়। আর অপুনর্বৃত্তীয় কি? এদের মধ্যে হচ্ছে কোনো মিল থাকবে না। এদের মধ্যে যদি কোনো না মিল থাকে তাহলে সেটা কি হবে? অপুনর্বৃত্তীয়। অপুনর্বৃত্তীয় তাহলে কি? যেসব সংখ্যা অপুনর্বৃত্তীয় এবং হচ্ছে অসীম তাদেরকে কি বলা হয়? অমূলদ সংখ্যা। হ্যাঁ, তাহলে সংখ্যা তত্ত্ব যদি দেখি, সংখ্যা তত্ত্বে আমি হচ্ছে দুটো সংখ্যা পাই মেনলি, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যা হচ্ছে অসীম এবং হচ্ছে অপুনর্বৃত্তীয় তাদের কি বলা হয়? তাদের বলা হয় অমূলদ সংখ্যা। এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল হচ্ছে পাই, তারপরে পাই বলতে পারি √2, √3, √5, এইভাবে যে মানগুলো যেগুলো আছে সেগুলো হয়ে যাবে তোমার হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যদি দেখি তাহলে মূলদ সংখ্যা হচ্ছে √4 কে বলতে পারি, বা এটা যদি এক্সাম্পল, মূলদ সংখ্যা তো এক্সাম্পল দিয়ে দিলাম, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে যদি দেখি 22/7, ঠিক আছে, এখানে একটা ভাইটাল পয়েন্ট, পায়ের মান কিন্তু আমরা কি জানি? পায়ের মান হচ্ছে 22/7, কিন্তু 22/7 হচ্ছে একটা মূলদ সংখ্যা, মনে থাকবে। তাহলে মূলদ সংখ্যা যদি দেখি তাহলে 22/7, কিন্তু পায়ের মান হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে একটা এক্সেপশনাল। এক্সেপশনাল কি? পায়ের পাই হচ্ছে অমূলদ সংখ্যা। এক্সেপশনাল যদি দেখি তাহলে এক্সেপশনাল কি? পাই হলো হলো একটি একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, এবং পায়ের মান কি? 22/7 হয়, কিন্তু 22/7 কি? একটা হচ্ছে মূলদ সংখ্যা। 22/7 একটি মূলদ সংখ্যা। তাহলে 22/7 কি বললাম? 22/7 হলো একটি মূলদ সংখ্যা, মনে থাকবে। তাহলে পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা এবং 22/7 হচ্ছে একটি মূলদ সংখ্যা। ওকে, ক্লিয়ার? তো এখান থেকে কি হলো? মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, হ্যাঁ, এবং অমূলদ সংখ্যাকে আর কোনো ভাগেই ভাগ করা হয় না। অমূলদ সংখ্যা এখান থেকেই বাস শেষ। দেন হচ্ছে মূলদ সংখ্যা আছে, মূলদ সংখ্যাকে কি করবো আমরা? আবার নেক্সট হচ্ছে ভাগ করব। এবার এই যে মূলদ সংখ্যা আছে, এই মূলদ সংখ্যা তোমরা কি বুঝলে সবাই? মূলদ সংখ্যা না বুঝলে ভিডিওটা একবার ব্যাকে গিয়ে দেখে ভালো করে আরেকবার বুঝে নাও, ঠিক আছে। তো এবার দেখো, এবার কি চলে আসলো? মূলদ সংখ্যা। এই যে মূলদ সংখ্যাকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়? মূলদ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটি হচ্ছে দশমিক, দশমিক বা ভগ্নাংশ, ভগ্নাংশ, এবং অন্যটি কি? অন্যটি হচ্ছে অখণ্ড সংখ্যা। অন্যটি কি? অখণ্ড সংখ্যা। একটি কি বললাম? একটি বললাম হচ্ছে দশমিক বা ভগ্নাংশ, আরেকটি হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে দশমিক বা ভগ্নাংশ কি? দশমিক সংখ্যা তো তোমরা নিশ্চয়ই জানো। দশমিক সংখ্যা হচ্ছে যে, তোমরা দেখো, দশমিক সংখ্যা হচ্ছে যে 0.321, এটা একটা দশমিক সংখ্যা, বা 0.543, এটা একটা দশমিক সংখ্যা। ভগ্নাংশ কোনটা? 2/3, 3/4, 4/5, তো এগুলো হলো সব ভগ্নাংশ সংখ্যা। আর এগুলো হলো কি? দশমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে দশমিক সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যার একটি ভাগ। মূলদ সংখ্যার আরেকটি ভাগ যদি দেখি তাহলে একটা হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা যেগুলো পৃথিবীতে অবস্থিত
সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? ওই সংখ্যাগুলো না হবে দশমিক, না হবে ভগ্নাংশ, একদম পূর্ণ সংখ্যা, লাইক 1 2 3 4 -1 -2 -3 -4 বা 0, এগুলো সবগুলোই কি হলো? এগুলো সবগুলো হলো তোমার হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যাকে যদি দেখি, তাহলে অখণ্ড সংখ্যাকে আবার কয় ভাগে ভাগ করা হয়? অখণ্ড সংখ্যা যে আছে, তাহলে অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা যেগুলো সংখ্যা -3 -2 -1 বা হচ্ছে 0 একটি অখণ্ড সংখ্যা, বা এখানে থাকতে পারে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, তারপরে 4, এগুলো হচ্ছে সব কি? এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা, এবং এগুলো হয়ে গেল ভগ্নাংশ সংখ্যা বা হচ্ছে দশমিক সংখ্যা। এবার এই যে অখণ্ড সংখ্যা আছে, এই অখণ্ড সংখ্যাকে আবার কয় ভাগে ভাগ করা হয়? অখণ্ড সংখ্যাকে আবার যদি দেখি, তাহলে আমরা অখণ্ড সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যা, একটা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, এবং একটা হচ্ছে শূন্য অখণ্ড সংখ্যা। তাহলে কি এখানে যদি দেখি, তাহলে একটা কি হলো? শূন্য, শূন্য অখণ্ড সংখ্যা, আর একটা কি? ঋণাত্মক, ঋণাত্মক, আর একটা হচ্ছে ধনাত্মক। তাহলে একটা কি হলো? ধনাত্মক। একটা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে? তাহলে ঋণাত্মক যদি দেখি, তাহলে ঋণাত্মকের মধ্যে কি কি আছে? এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ধনাত্মক। হ্যাঁ, ঋণাত্মক কি? -3 -2 বা হচ্ছে -1, এগুলো হলো সব হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। আর শূন্য হচ্ছে তোমার অখণ্ড একটা সংখ্যা, আর একটা ধনাত্মক সংখ্যা যদি বলি, 1 থেকে শুরু করে যতগুলো আছে এক্সিস্ট করে, প্রত্যেকটা কি? পূর্ণ সংখ্যা অবশ্যই হতে হবে। ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলো? যেগুলো সংখ্যা হবে পূর্ণ এবং হচ্ছে ধনাত্মক। লাইক এক্সাম্পল যদি দিই, 1 2 3 4 5, এগুলো হচ্ছে সব হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। ঠিক আছে? তাহলে অখণ্ড সংখ্যা কি কি হলো? একটা হচ্ছে ধনাত্মক, আর একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মকের মধ্যে কি কি পড়ছে? একটা হচ্ছে মাইনাসের গুলো যতগুলো আছে, কিন্তু কি হতে হবে? পূর্ণ সংখ্যা অবশ্যই, এবং হচ্ছে শূন্য, এবং হচ্ছে ধনাত্মক সংখ্যা যেগুলো হবে 1-এর থেকে উপরে, বাট ওগুলো অবশ্যই কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে? তাহলে এটা হলো তোমার অখণ্ড সংখ্যা। এবার চলে আসি লাস্ট যেটা ভাগ, সেটা কি হচ্ছে? এই যে ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, এই ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আবার হচ্ছে দুটি ভাগে ভাগ করা হয়। ধনাত্মক অখণ্ড সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করা হয়? ধনাত্মক এই যে অখণ্ড সংখ্যা আছে, এই ধনাত্মক অখণ্ড সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে, একটি হচ্ছে প্রাকৃতিক সংখ্যা, প্রাকৃতিক বা হচ্ছে বাস্তব, বাস্তব সংখ্যা, এবং অন্যটা কি? অন্যটা যেটা হবে সেটা হচ্ছে, এবং অন্য সংখ্যাটা কি হচ্ছে? অন্য যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। সেটা কি হবে? অন্যটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে মোটামুটি আমরা সংখ্যার যে ভাগগুলো আছে সেগুলো আমরা কভার করে নিলাম। কি কি কভার করলাম? চলো একবার হচ্ছে রিভাইজ করে নিই। তাহলে প্রাকৃতিক সংখ্যা কি? প্রাকৃতিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 থেকে শুরু করে যতগুলো পূর্ণ সংখ্যা আছে ইনফাইনাইট পর্যন্ত সব হচ্ছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক সংখ্যা, এবং বা হচ্ছে বাস্তব সংখ্যা। এবং পূর্ণ সংখ্যা কি? যে এই যে প্রাকৃতিক সংখ্যাগুলো আছে, প্রাকৃতিক সংখ্যার সঙ্গে যদি আমি শূন্য অ্যাড করে দিই, 0 1 2 3 4 5, এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে সব হয়ে গেল তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? পূর্ণ সংখ্যা কখন? পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার যখন আমি প্রাকৃতিক সংখ্যার সঙ্গে যখন শূন্য অ্যাড করে দেবো, যখন প্রাকৃতিক সংখ্যার সঙ্গে যখন শূন্য অ্যাড করে দেবো, তখন সেটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা। আর প্রাকৃতিক সংখ্যা কি? শূন্য বাদ দিয়ে 1 থেকে শুরু করে যতগুলো সংখ্যা হবে সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। তো এটা হয়ে গেল প্রাকৃতিক সংখ্যা। তাহলে প্রাকৃতিক সংখ্যা কি? প্রাকৃতিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত। এবং পূর্ণ সংখ্যা যদি দেখি, তাহলে পূর্ণ সংখ্যা কি হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে 0 থেকে শুরু করে, 0 থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোথা থেকে আসলো? চলো আরেকবার প্রথম থেকে রিভাইজ করে দিই। প্রথম থেকে যদি রিভাইজ করি, সংখ্যা তত্ত্ব, সংখ্যা তত্ত্বকে কয় ভাগে ভাগ করা আছে? একটা হচ্ছে মূলত সংখ্যা, একটা হচ্ছে অমূলত সংখ্যা। মূলত সংখ্যা কি কি বললাম? মূলত সংখ্যা, মূলত সংখ্যা ওই সংখ্যাগুলো হলো যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো কি হলো? সেগুলো হলো মূলত সংখ্যা। এবং যে সংখ্যাগুলো কে, যে সংখ্যাগুলো অসীম এবং অপুনরাবৃত্তীয়, মানে কি? অসীম তো হবেই,
বাট সেই সঙ্গে অপুনরাবৃত্তীয়। অপুনরাবৃত্তীয় মানে কি, তোমাদেরকে দুটো যদি এক্সাম্পল দিই, একটা হচ্ছে দেখো 3.123 123 123, আরেকটা হচ্ছে 3.5432 3 2 1 4। এই যে সংখ্যা, এখানে দেখো এগুলো কি 1 2 3 1 2 3 1 2 3 পুনরাবৃত্তি হচ্ছে। এখানে দেখো 5 4 3 2 3 2 বা 1 4, এই যে সংখ্যাগুলি আছে এগুলো কি পুনরাবৃত্তি হচ্ছে না, তাহলে এটা কি অপুনরাবৃত্তীয়, আর এটা হচ্ছে পুনরাবৃত্তীয়। তাহলে অপুনরাবৃত্তীয় যেটা হচ্ছে, অপুনরাবৃত্তটা কি হয়ে গেল অমূলদ সংখ্যা, এবং হচ্ছে পুনরাবৃত্তীয় যেটা হলো সেটা তোমার কি হয়ে গেল, পুনরাবৃত্তীয়টা হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, তাহলে অমূলদ সংখ্যা কি হবে পাই, আর মূলদ সংখ্যা কি হবে 22-এর 7। তো 22-এর 7 আর হচ্ছে পাই, এই দুটার মধ্যে অবশ্যই ডিফারেন্স হচ্ছে মনে রাখবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো অলওয়েজ এটা হচ্ছে যেন মনে থাকে। তো অমূলদ সংখ্যা হয়ে গেল। মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা আছে, 2 ভাগে। কি কি, একটা হচ্ছে দশমিক, আর দশমিক বা ভগ্নাংশ, আর একটা কি হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা আর একটা হচ্ছে দশমিক বা ভগ্নাংশ। দশমিক সংখ্যা কোনগুলো, যেগুলো সংখ্যা দশমিক বা পয়েন্ট দিয়ে 1321 বা হচ্ছে 543, এই সংখ্যাগুলো কি হলো দশমিক সংখ্যা। এবং হচ্ছে ভগ্নাংশ সংখ্যা কি, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 2/3 3/4, এইভাবে যতগুলো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। হ্যাঁ, আবার অখণ্ড সংখ্যাকে কয় ভাগে ভাগ করা আছে, অখণ্ড সংখ্যাকে আবার হচ্ছে 3 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে ধনাত্মক। তাহলে ঋণাত্মক যদি দেখি, তাহলে ঋণাত্মক হচ্ছে মাইনাস, জিরোর উপরে যতগুলো হচ্ছে মাইনাস আছে সেগুলো -1 -2 -3 -4 -5 -6, এগুলো হচ্ছে সব হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এবং শূন্য কি, শূন্য একটা হচ্ছে অখণ্ড সংখ্যা। আর ধনাত্মক কোনগুলো, 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা হবে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে সব ধনাত্মক সংখ্যা, এবং হচ্ছে এগুলো কি ধনাত্মক অখণ্ড সংখ্যা। এবং ধনাত্মক অখণ্ড সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, 2 ভাগে। কি কি, একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, প্রাকৃতিক বা বাস্তব সংখ্যা কি কি, 1 2 3 4। আর পূর্ণ সংখ্যা যদি দেখি, তাহলে পূর্ণ সংখ্যা যদি বলে, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে 1 2 3 4, এগুলো সবগুলো হয়ে গেল পূর্ণ সংখ্যা। এরপরে নেক্সট আর দুটো তিনটে চারটে জিনিস আছে। চারটে জিনিস কি দেখো, চারটে জিনিসের মধ্যে একটা হচ্ছে প্রথমে জোড় সংখ্যা। যদি দেখি তাহলে একটা হচ্ছে জোড় সংখ্যা কি, জোড় সংখ্যা। আর একটা থাকছে হচ্ছে 2 নম্বর হচ্ছে বিজোড় সংখ্যা। হ্যাঁ, একটা হচ্ছে কি 2 নম্বরটা কি, বিজোড়, বিজোড় সংখ্যা। তাহলে যদি দেখি জোড় সংখ্যা কি, জোড় সংখ্যা হলো কি, জোড় সংখ্যা, সংখ্যা হলো হলো সেই সমস্ত সংখ্যা, সেই সমস্ত সংখ্যা, সমস্ত সংখ্যা, সংখ্যা যারা, যারা 2 দ্বারা, দ্বারা বিভাজ্য। হুম, 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা যারা বিভাজ্য তাদেরকে কি বলা হয়, জোড় সংখ্যা। এবং বিজোড় সংখ্যা কি, বিজোড় সংখ্যা হলো যেসব সংখ্যা, যেসব সংখ্যা, যেসব সংখ্যা, সংখ্যা 2 দ্বারা, 2 দ্বারা বিভাজ্য, বয়সী বিভাজ্য নয়, নয় তাদের, তাদের বিজোড় সংখ্যা বলে। হ্যাঁ, তাহলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স বুঝলে। তাহলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কি, যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে তাদেরকে কি বলা হবে, জোড় সংখ্যা। যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য যাবে না তাদের বলা হবে বিজোড় সংখ্যা। যেমন উদাহরণ, উদাহরণ যদি দিই, এক্সাম্পল, এক্সাম্পল কি 2 4 6 8 16 32, তারপরে 42, এইসব সংখ্যাগুলো হলো কি, এরা সব হচ্ছে জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি বলি 71 73, 73 77, তারপরে যদি দেখি 81 89 ইত্যাদি, ইত্যাদি যেসব সংখ্যাগুলো আছে তারা কি, তারা হচ্ছে সব বিজোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে বিজোড় সংখ্যা আর হচ্ছে জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স বুঝলে। জোড় সংখ্যা যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয় তাদেরকে কি বলা হয়, জোড় সংখ্যা। যেসব সংখ্যা
দুই দ্বারা বিভাজ্য হয় না তাদের কি বলা হয় বিজোড় সংখ্যা। উদাহরণ আমি দিয়ে দিলাম জোড় সংখ্যা এবং হচ্ছে এগুলো হয়ে গেল বিজোড় সংখ্যা। তারপরে নেক্সট চলে আসি, আর দুটো টপিক হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের মেন যে দুটো টপিক, সেই দুটো টপিকই এখন পড়ে আছে। সেই দুটো টপিক কি, একটা হচ্ছে যৌগিক সংখ্যা এবং একটা কি মৌলিক সংখ্যা। তাহলে তোমরা যদি বলো দাদা মৌলিক সংখ্যা চিনবো কিভাবে, তাহলে চলো মৌলিক সংখ্যা এবং হচ্ছে যৌগিক সংখ্যার মধ্যে আমি তোমাদের পার্থক্য বোঝাই। হ্যাঁ, দেখো মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং কি বললাম, এবং বললাম যৌগিক যৌগিক সংখ্যা। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং আরেকটা কি হলো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হলো যেসব সংখ্যার মাত্র দুটি উৎপাদক হয়। যেসব সংখ্যার যে সব সংখ্যার সংখ্যার মাত্র মাত্র দুটি দুটি উৎপাদক হয়, উৎপাদক উৎপাদক হয় হয় তাদের তাদের মৌলিক সংখ্যা বলে। তাদের কি বলে, মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হলো যেসব সংখ্যার মাত্র দুটি উৎপাদক আছে তাদের মৌলিক সংখ্যা বলে। বা বা আরো কি বলতে পারি, যেসব সংখ্যা যেসব সংখ্যা এক এক এবং এক এবং ওই সংখ্যা দিয়েই ওই সংখ্যা দিয়ে ভাগ যায়। ওই সংখ্যা কোন সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে চুজ করব সেই সংখ্যাটা এবং হচ্ছে এক যদি দিয়ে যদি ওই সংখ্যাটা যদি ভাগ যায় তাহলে সেটা হবে মৌলিক সংখ্যা। যদি বলো যে স্যার বুঝলাম না কিছু, তাহলে দুটো তোমাদের যদি এক্সাম্পল দিই বোঝানোর জন্য, তাহলে কি হবে, তো দেখো এক সংখ্যা ওই সংখ্যা দিয়ে ভাগ যায়। যদি বলো যে তোমরা বুঝলাম না স্যার, তাহলে না যদি বুঝো তাহলে তোমাদের যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে একবারে দুধে দুধ এবং হচ্ছে জলে জল হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি এক্সাম্পল দিই 2 3 5 7 9 11, 9 কিন্তু এখানে হবে না। হ্যাঁ, 11 13 17 ইত্যাদি। হ্যাঁ, তাহলে কি বললাম, ইত্যাদি কি বললাম, 2 3 5 7 11 13 17 ইত্যাদি। তাহলে এখানে যদি দেখো আমি কি বললাম, যেসব সংখ্যার মাত্র দুটি উৎপাদক বা যেসব সংখ্যা এক এবং হচ্ছে ওই সংখ্যা দ্বারাই ভাগ যায় তাদেরকে কি বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে দেখো ভালো করে বোঝো, দেখো 2 কে কি দিয়ে ভাগ যায়, 1 দিয়ে এবং হচ্ছে 2 দিয়ে। 3 কে কি দিয়ে ভাগ যায়, 1 দিয়ে এবং হচ্ছে 3 দিয়ে। 5 কে যদি কি দিয়ে দেখি কি দিয়ে ভাগ যায়, 1 দিয়ে এবং হচ্ছে 5 দিয়ে। এদের কি আর অন্য কোনো উৎপাদক আছে, নেই। তাহলে এদের যদি আর কোনো অন্য উৎপাদক যদি না থাকে তাহলে এগুলো কি হয়ে যাবে স্যার, মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা, কারণ আমি কি মৌলিক সংখ্যা ডেফিনেশন কি বললাম, যে যেসব সংখ্যা 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে এটা কি হলো, 1 দিয়ে গেল এবং ওই সংখ্যা 2 কি হলো, 2 দিয়ে ভাগ যাচ্ছে। 3 কি হলো, 1 দিয়ে ভাগ যাচ্ছে এবং হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে। 5 কি হলো, 1 দিয়ে ভাগ যাচ্ছে এবং হচ্ছে 5 দিয়ে ভাগ যাচ্ছে। 7 কে যদি দেখি, 7 1 দিয়ে ভাগ যাবে এবং হচ্ছে 7 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা কি হলো, 1 এবং হচ্ছে ওই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। অথবা এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। 1 একটা উৎপাদক, এখানে 5 একটা উৎপাদক, এখানে 1 একটা উৎপাদক, 7 একটা উৎপাদক। এখানে যদি দেখি 11 1 একটা উৎপাদক, 11 একটা উৎপাদক। তো এই যে এখানে উৎপাদক কি হচ্ছে দুটো, তাহলে এখানে এদেরকে কি বলবো আমি, মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে যদি দেখি 2 3 5 7 11 13 17 প্রত্যেকটা একটা এক করে কি হয়ে গেল, মৌলিক সংখ্যা। হ্যাঁ, এবার চলে আসি যৌগিক সংখ্যাতে। তাহলে যৌগিক সংখ্যা কি, যেসব সংখ্যা 2 এর বেশি উৎপাদক থাকবে। এক কথায় যদি বলতে চাই, তাহলে এক কথায় যদি বলতে যাই তাহলে কি হবে, যে সব সংখ্যার 2 এর বেশি উৎপাদক থাকবে। ঠিক আছে, যেসব সংখ্যার কি বললাম 2 এর বেশি উৎপাদক থাকবে।
দুইয়ের বেশি উৎপাদক থাকবে, উৎপাদক উৎপাদক থাকবে, তাদের যৌগিক সংখ্যা বলে। তাদের কি বলে স্যার? তাদের বলে যৌগিক সংখ্যা। তাদের কি বলে? তাদের বলে যৌগিক সংখ্যা। যদি বলো যে এক্সাম্পল দিতে, তাহলে দেখো এক্সাম্পল। যদি বলো যে বুঝতে পারলাম না, তাহলে অবশ্যই এক্সাম্পল দেবো। এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এক্সাম্পল যদি দিই, একটা হলো 4, একটা হলো 8, একটা হলো 16, হুম, একটা হলো 6, একটা যদি দিই 20। এইসব যে সংখ্যাগুলো আছে এগুলো সব যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা? দেখো, যৌগিক সংখ্যা মানে যে জোড় সংখ্যা হবে এরকম কোনো বিষয় নয়। আর মৌলিক সংখ্যা মানেই যে বিজোড় সংখ্যা হবে এরকম কোনো বিষয় নয়। মৌলিক সংখ্যা হচ্ছে, দেখো এখানে 2 আছে। মৌলিক সংখ্যার ডেফিনেশন কি বললাম? মৌলিক সংখ্যার ডেফিনেশন বললাম যেসব সংখ্যা 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ দেবে, অথবা যেসব সংখ্যার মাত্র দুটা কি আছে? উৎপাদক আছে, তাদের কি বলা হয়? মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি বললাম? 2 এর বেশি উৎপাদক থাকতে হবে। এখানে উৎপাদকের সঙ্গে সম্পর্ক, বা 2 এর বেশি কিছু সংখ্যা দিয়ে যদি ভাগ দেয় সেটার সঙ্গে সম্পর্ক। এখানে জোড় বা বিজোড়ের সঙ্গে সম্পর্ক নাই। কারণ এখানে যদি দেখি মৌলিক সংখ্যা 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, প্লাস 2 কি হচ্ছে? একটা জোড় সংখ্যা। তাহলে এখানে জোড় বিজোড়ের সূত্র খাটলো না। এখানে যৌগিকের ক্ষেত্রে যদি দেখি 4, 8, 16, 6, এগুলো 20, এইগুলো হচ্ছে সবচেয়ে যৌগিক সংখ্যা। তোমরা যদি বলো যে স্যার এখানে সব তো জোড় সংখ্যা আছে, তাহলে সব জোড় সংখ্যা মানে কি যৌগিক সংখ্যা? কখনোই না। এখানে তোমরা যদি দেখো 9 একটা কি যৌগিক সংখ্যা, 15 একটা কি যৌগিক সংখ্যা। আবার যদি দেখি 9, 15, 21 কি? 21 একটা হচ্ছে যৌগিক সংখ্যা। দেখো, এরা কিন্তু বিজোড় সংখ্যা, তবুও এরা যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা? কারণ এরা হচ্ছে 2 এর বেশি উৎপাদক ক্যারি করে, ঠিক আছে? তো যারা 2 এর বেশি উৎপাদক ক্যারি করবে তাদের কি বলা হবে? যৌগিক সংখ্যা। যারা শুধুমাত্র, বা যাদের শুধুমাত্র 2টি উৎপাদক থাকবে তাদের কি বলা হবে? মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে ডিফারেন্স বোঝা গেল। মৌলিক সংখ্যা সেই সমস্ত সংখ্যা বা যেসব সংখ্যার মাত্র কি আছে? 2টি উৎপাদক, 2টি উৎপাদক হয় তাদের কি বলা হয়? মৌলিক সংখ্যা। অথবা যেসব সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারাই কি যায়? ভাগ যায়, তাহলে তাদেরকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? যেসব সংখ্যা 2 এর বেশি উৎপাদক থাকবে তাদেরকে কি বলা হবে? যৌগিক সংখ্যা। যেসব সংখ্যার 2 এর বেশি উৎপাদক থাকবে তাদেরকে কি বলা হবে? যৌগিক সংখ্যা, ঠিক আছে? চলো, তাহলে এখানে যদি দেখি, এখানে কি দেখো, 1 কে কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, তাহলে হলো এখানে 2 এর বেশি উৎপাদক। 8 কে যদি দেখি, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, এবং 8 দিয়ে। এখানেও দেখো 2 এর বেশি উৎপাদক হলো। এখানে দেখো শুধু দুইটি করে উৎপাদক আছে, এখানে কি 2 এর বেশি উৎপাদক আছে। 16 কে যদি দেখি, তাহলে 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে, এবং হচ্ছে 16 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানেও হয়ে গেল 2 এর বেশি উৎপাদক। 6 কে যদি দেখি, তাহলে 6 কে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই যে দেখো এখানে কি, এখানেও আছে 2 এর বেশি উৎপাদক। তাহলে 2 এর বেশি উৎপাদক থাকা মানে কি? ওটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর 2টি মাত্র উৎপাদক থাকার মানে হচ্ছে ওইটা হলো মৌলিক সংখ্যা। আর একটা জিনিস কি বললাম? যৌগিক মানেই জোড় নয়, আর জোড় মানেও যৌগিক নয়। বাট কিছু কিছু যৌগিক জোড় হতে পারে, কিছু কিছু বিজোড়ও যৌগিক হতে পারে। সেম ভাবে মৌলিকে যদি দেখি, কিছু কিছু জোড় সংখ্যা মৌলিক সংখ্যা, কিছু কিছু না, শুধু অনলি 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এবং বাকি যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলোই হবে তোমার বিজোড়। হুম, তাহলে এখানে কি কি ক্লিয়ার হলো? একটা হচ্ছে মৌলিক সংখ্যা, এবং হচ্ছে একটা হলো যৌগিক সংখ্যা। আর কয়েকটা ইম্পর্টেন্ট টপিক মৌলিক সংখ্যা থেকে দেখে নিই, যেগুলো তোমাদের পরীক্ষায় হুবহু চেপে যায়। তো এই যে জিনিসগুলো একটু করে ধৈর্য ধরে দেখে নাও, ঠিক আছে? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেক 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 উপকার হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো, কিছু কিছু কোয়েশ্চেন আছে। কিছু কিছু কোয়েশ্চেন যদি বলে, কেমন কোয়েশ্চেন বলে, যে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে শুধু বলছি, হ্যাঁ, শুধুমাত্র কি বললাম? মৌলিক সংখ্যার ক্ষেত্রে বললাম। মৌলিক সংখ্যা, কি বললাম? মৌলিক সংখ্যার ক্ষেত্রে, মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার ক্ষেত্রে যদি বলি, তাহলে কি 1 নম্বর কোয়েশ্চেন আছে, 1 থেকে 100 এর মধ্যে, না, 1 থেকে 50 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 1 থেকে 50 এর 50 এর মধ্যে মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে?
মৌলিক সংখ্যা আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? দেখো মৌলিক সংখ্যা কি কি থাকে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 25 হবে না, 27 হবে না, 29, 31, 33 হবে না, 35 হবে না, 37, 39 হবে না, 41, 43, ঠিক আছে? 43, 47। তো 1 থেকে 50 এর মধ্যে যদি দেখি তাহলে এই কয়টা মৌলিক সংখ্যা হচ্ছে? কয়টা মৌলিক সংখ্যা হচ্ছে দেখো? 2 মানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14, 15টা। তাহলে 1 থেকে 50 এর মধ্যে যদি বলে মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? তাহলে সেম ভাবে যদি দেখো তাহলে 1 থেকে 50 এর মধ্যে হচ্ছে 15টি মৌলিক সংখ্যা আছে। কোয়েশ্চেন যদি আবার আসে, এগুলো সব কিন্তু ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ? 1 থেকে 100 র মধ্যে 1 থেকে 100 এর মধ্যে মধ্যে মৌলিক মৌলিক সংখ্যা কতগুলি আছে? ঠিক আছে? তাহলে 1 থেকে 100 র মধ্যে যদি বলো কতগুলো মৌলিক সংখ্যা আছে? তাহলে 1 থেকে 100 র মধ্যে সেম ভাবে মনে রেখে দেবে। 1 থেকে 100 র মধ্যে হচ্ছে 25 টি মৌলিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে 100 র মধ্যে যদি বলো কতগুলো মৌলিক সংখ্যা আছে? 25 টি, হ্যাঁ? তাহলে 1 থেকে 100 র মধ্যে বলে দিলে 25 টি, আর 1 থেকে 50 এর মধ্যে যদি বলে কতগুলো, তাহলে হচ্ছে 15 টি মৌলিক সংখ্যা আছে। তো এই দুটো জিনিস অবশ্যই হচ্ছে মুখস্থ করে নেবে, কারণ এগুলো সেম একবারে একইভাবে হচ্ছে তোমাদের এক্সামে কি হয়ে যাবে? একইভাবে হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। তো অবশ্যই এই দুটো কোয়েশ্চেন ঠোঁটে মনে রাখবে, যাতে তোমাদের কোয়েশ্চেনে আসার সাথে সাথে তোমরা কি করতে পারো? অ্যান্সার করতে পারো। নেক্সট যদি টপিক দেখি, একটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল আর একটা হচ্ছে ইউনিট ডিজিট। তো এই দুটো যে রুলস আছে, আমি নেক্সট একটা ভিডিওতে দুটোকে কম্বাইন করে দেবো। এখন পর্যন্ত মানে এই পর্যন্ত যদি দেখি তাহলে এটুকুই আমি তোমাদের জন্য রেখে দিলাম, কারণ এগুলো প্রত্যেকটি বোঝার বিষয় আছে। এরপরে ইউনিট ডিজিটটা এবং ডিভিজিবিলিটি যে রুলস আছে এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। তারপরে তোমাদের হচ্ছে প্র্যাকটিস দেবো হচ্ছে নাম্বার সিস্টেম থেকে, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে এইভাবে আমরা সিরিজগুলো এগোতে থাকবো, এবং নেক্সট তোমাদের কিছুদিনের মধ্যে যে আগামী যে ভ্যাকেন্সি গুলো আসবে সেই ভ্যাকেন্সি গুলোকে লক্ষ্য করে যে টপিক ওয়াইজ যতগুলো ম্যাথ হবে বা প্রিভিয়াস ইয়ার সবগুলো তোমাদের কম্বাইন করে পড়ানো হবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।